সম্মানিত দেওয়াতলী বাজারবাসী, আপনাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের পীর মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেব। আপনাদের উদ্দেশ্যে উনি সত্যি সময় বক্তব্য দেবেন। মেহরবানি করে আপনারা মাইকটা একটু বন্ধ করুন, মাইকটা একটু মেহরবানি করে বন্ধ করুন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আতাইরি সাহেবকে। বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শানখোলার অন্যতম একটি প্রসিদ্ধ জায়গা দেওয়াতলী আমতলী বাজার, আউলিয়া বাজার। আপনারা যারা এখানে এসেছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আজকে সারাদিন প্রায় অনেকগুলো প্রোগ্রাম করেছি, সামনে আরো একাধিক প্রোগ্রাম আছে। আজ আমাদের প্রোগ্রাম সেটিং ছিল প্রায় 15 থেকে 17টার মতো প্রোগ্রাম ছিল। তো ধারাবাহিকভাবে আমরা একদম শেষ পর্যায়ে চলে যাচ্ছি। তো আজকে যারা আপনারা এই দেওয়াতলীতে যারা আছেন আউলিয়া বাজারে, আমি সর্বপ্রথম বাজার ব্যবসায়ীদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ 4 সোনারঘাট মাধবপুর আসন থেকে মোমবাতি প্রতীকে আমি নির্বাচনে আসছি। আপনাদের সকলের কাছে মোমবাতি প্রতীকে ভোট চাই। আপনাদের ভোট একটি পবিত্র আমানত। আপনাদের আমানতটুকুন অবশ্যই যেন আপনারা সুন্নিয়তের পক্ষে আপনার ভোটটা প্রদান করেন। পাশাপাশি সুন্নিয়তের পক্ষে প্রথম বলছি এই জন্য, কারণ আমাদের এই এলাকাটা 90% সুন্নি, হিসাব করলে আরো বেশি হবে। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য আমি যেহেতু সারা বাংলাদেশের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব, তাহলে আগামী কিছুদিন পরেই তো আমরা কিন্তু প্রত্যেক জেলা উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত সুন্নি জামাতের কমিটি করবো। কথা কোন ঠিক কিনা? এই জন্য সুন্নি ভাইরা এই মুহূর্তটা আপনারা জানেন অনেক কঠিন মুহূর্ত। যদি আমি উল্লেখ করি সুন্নিদের জন্য কঠিন কি মুহূর্ত, সুন্নি ভাইরা সতর্ক, একটু সজাগ থাকেন। আর কত ঘুমায় থাকবেন? এবার সজাগ হন, নিজের পায়ে দাঁড়ান। কত তেল মারা রাজনীতি করবো আমরা কি পাইছি সারা জীবন? আমাদের 90% ভোট নিয়ে আমি একজন এমপি মন্ত্রী হয়েছে। আপনি বুকে হাত দিয়ে বলেন সুন্নতের জন্য আপনারা মাদ্রাসা মসজিদের কি পাইছেন? কিছু পাইছেন আপনারা? এই জন্য সুন্নিরা এইরকম যদি ভাগ দলে উপদলে বিভক্ত হয়ে যায়, যদি দলে উপদলে বিভক্ত হয়ে যায় তাহলে কি হবে? যদি আমরা সুন্নি জামাত যদি দলে বিদলে বিভক্ত থাকি তাহলে আমরা কেউ কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো না। পৌঁছতে পারবো? আর যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, আপনি তো দেখেছেন গত কিছুদিন আগে আমি সৈয়দপুর এয়ারপোর্টের মধ্যে বলছিলাম যে আমরা এবার 3 আসনে প্রার্থী দিব। এই কথা বলতে দেরি 53টা জাতীয় চ্যানেল আমার নিউজটা কভারেজ করছে। এবং কেন কভারেজ করছে তাও বললে দেই, কারণ রাষ্ট্র ভালো করে জানে এই দেশে 65% সুন্নি তরিকাপন্থী মুসলমান। এরা যদি কোনো সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে যদি আল্লাহ রাসূলের মহব্বতে যদি নিয়ে নেয় তাহলে এই দেশের সরকার সুন্নিরা গঠন করবে। এটা জানতো, এই জন্য প্রশাসন পর্যন্ত লড়া পড়ছে। দুর্ভাগ্য হলো যে আমরা নির্বাচন যখন আসে তখন আমরা সুন্নিরা আর সুন্নিয়ত চিনি না। আমরা কি চিনি? এমুক ভাই তমুক ভাই, এই ভাই সেই ভাই, ওই আগের ধারা রাজনীতিতে চলে যায়। তাহলে এখন সময়ের দাবি হলো আগের মতো আর ভাগ হলে চলবে না। আমরা সুন্নিরা নিজের পায়ে দাঁড়াতে হবে। প্রত্যেক পাড়া পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের সুন্নি আছে না নাই? তাইলে আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলে কি কোনো অসুবিধা হবে? যদি আমরা সিদ্ধান্ত না নেই তাহলে আমাদের কপালে আরো শনি আছে। কেমন আছে? বিগত 2 বছর আপনারা দেখছেন আলামত। 1 নম্বর আলামত হইল 90টা মাজার ভাঙছে। মাজার ভাঙছিনি? দিনে ভাঙছে না রাইতে ভাঙছে? বিচার পাইছেননি? আমার ভাই রইসুদ্দিনকে হত্যা করছে প্রকাশ্যে, বিচার পাইছেননি? বিচার পান নাই কেন? এই জন্য পান নাই, রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় সুন্নিদের অবস্থান নাই, এই জন্য পান নাই। আজকে আমি অসংখ্য মাহফিল ক্যান্সেল করছি। আপনি কি মনে করেন আমি সেলফি তোলার জন্য এখানে আসছি? কেউ আমার করবে যে তাই সাহেব এমপি নির্বাচন করছে, নামের লাগে আমি আইছি? আমি আসছি যে সুন্নিয়তের একটা হাল ধরার দরকার। যেহেতু সোনারঘাট মাধবপুর বাসীর মহব্বতে আমার বৃহত্তর সুন্নি জোট আমাকে এখানে আমাকে নির্ধারণ করেছেন। কেন্দ্রীয় নির্দেশনা মেনে আমি এখানে এসেছি। আর এখানে আসা কিন্তু আমার অন্যায় নয় আর অগ্রহণযোগ্য নয়, এটা সাংবিধানিক অধিকার। প্রথম অনেকেই বলা বলি করছে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, কি লেগে সোনারঘাট আইলাম। এরা আসলে সংবিধান জানে না, এই জন্য বলছে। এখন যখন আমরা ব্যাখ্যা করছি
তখন এখন বুঝতে পারছে, এখন আর ফেসবুকে লেখে না কেন আইলাম, কারণ এরা বুঝতে পারছে যে যে কোনো জায়গায় হোক না কেন সে যে কোনো আসন থেকে নির্বাচন করতে পারে, সাংবিধানিক কোনো বাধা নাই। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য সুন্নি ভাইরা আপনারা অন্তত পক্ষে আপনার কাছে অনুরোধ করে বলি, আমি যে ধারে ধারে ঘুরতেছি, আরে আমার তো গরম লাগে না এতদিন। আমি যে মাহফিল আসছি, হাজার হাজার লোক আইছেন, আপনারা আমার সম্মান করছেন, প্যান্ডেল সাজাইছেন, চেয়ার দিছেন, ফুল দিয়ে সাজাইছেন, আমার রিসিভ করছেন, সারাদিন মাইকিং করছেন, তাহির হুজুর আসবে, হাজার হাজার মা বোনরা মাহফিলে প্যান্ডেল ভরপুর ছিল। আজকে সেই মানুষটা আপনাদের ধারে ধারে ঘুরতেছে। আমি তো মনে করি ঘোরার কোনো প্রয়োজন ছিল না। অন্তত পক্ষে সুন্নিদের যে অবস্থাটা এখন বাংলাদেশে সৃষ্টি হয়েছে, এই মুহূর্তটা আপনাদের সকলের উচিত সকলে ঐক্যবদ্ধভাবে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া। কথা বলতে না, সব বাদ দিয়ে আসুন। অন্তত পক্ষে বিগত দিনে এখানে অনেক এমপি মন্ত্রী হয়েছেন। আমরা এই দেশের মানুষকে নিয়ে কি ভাবতে পারি, সমাজকে কিভাবে পাল্টাতে পারি, আমরা একটু চেষ্টা করি। এবার আসি অন্যদিকে যাই। সুন্নিদের কাছে প্রস্তাব রাখলাম, আপনার রাত্রে ঘুমায় ঘুমায় শুয়ে শুয়ে চিন্তা করেন যে জীবনে ভোট বহুত দিছি, গড়াইন না কিন্তু খাওয়ান দিছে না। তাহলে আমরা সুন্নিয়তটাকে ধরে রাখতে হবে। এই দেশের মাজার, এই দেশের খানকা রক্ষা করতে হবে। এই দেশের অন্য ধর্ম যারা আছেন তারা মন্দির, তারা পূজা করে, এই সমস্ত সনাতন ধর্মীদের জানমালের নিরাপত্তা দিতে হবে এবং সমাজ থেকে অন্যায় অবিচার দূর করতে হবে এবং দোকানপাটে যেইভাবে চাঁদাবাজি হয় এই চাঁদাবাজি বন্ধ করতে হবে। চা শ্রমিকদের সাথে যেভাবে অর্থনৈতিক বৈষম্য করা হচ্ছে সেই বৈষম্য দূর করে চা শ্রমিকদের চিরস্থায়ী একটি বন্দোবস্ত করতে হবে। চা বা শ্রমিকদের যে কষ্ট, এই কষ্ট আমরা শুনতে শুনতে একদম কান ভারী হয়ে গেছে। এই জন্য আমরা যদি ইনশাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিনিধি যদি সংসদে নির্ধারিত হয়, তাহলে ইনশাল্লাহ কথা দিয়ে যাচ্ছি, মেহনতি মানুষের পাশে থাকবো, চা শ্রমিকদের পাশে থাকবো, ব্যবসায়ীদের পাশে থাকবো, মেহনতি মানুষের পাশে থাকবো। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে যা করার ইনশাল্লাহ তাই করব। আপনারা সবাই আপনাদের মূল্যবান ভোট ইনশাল্লাহ আমাকে দিবেন এবং মোমবাতি প্রতীকে দিবেন। একটা ভার আপনারা সুন্নতের একটা প্রতিনিধিকে সংসদে পাঠায় দেখেন, এই দেশের রাজনৈতিক অস্থিরতা দূর হয়ে যাবে, সম্প্রীতি তৈরি হবে। এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কেউ কেউ হস্তক্ষেপ করবে না। আমরা দেখি যেই দল ক্ষমতায় আসে তারা প্রশাসনকে কান ভারী করে, প্রশাসন ব্যবহার করে, আর যেই দল ক্ষমতায় থাকে না তাদেরকে হামলা মামলা দিয়ে খুন করে, একজন সহযোগিতাকে 3 জন, মামলাতে 3000। আছে না নাই কোন? এইরকম মামলা বাণিজ্য এই সমাজে চোরারঘাট, মাধবপুর আর চলবে না। দোকানপাটে যে চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজি চলবে না। আপনারা শুধুমাত্র একটা বার আপনারা সুন্নিয়তের প্রতিনিধি হিসাবে আমাকে একটু বিবেচনা করেন, মহব্বত করেন। হয়তো বা আপনারা যে আমাকে মহব্বত করে আপনার মূল্যবান ভোট যদি আমাকে দেন, আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা আমার কাছে চাইতে হবে না। রাষ্ট্রের টাকা আমার মেরে খাওয়ার কোনো শখ নাই এবং রাষ্ট্রের যে বাজেট, এই বাজেট 4-5 ভাগ কইরা এমুকা খাইবো তমুকা খাইবো, এই দিন শেষ করে দিয়া একটা সোনার বাংলাদেশ, একটা সম্প্রীতির বাংলাদেশ, একটি মডেল চুনারঘাট মাধবপুর বানায়া এমন ভাবে কাজ করে দিয়া যেতে চাই যেন আপনারা বলেন যে তাহির হিসাব ব্রাহ্মণবাড়িয়া থেকে আইছিল, এই পোলাডা আইসা এই সোনারঘাট মাধবপুরে এমন কাজ করে গেছে 53 বছরের স্থানীয় কেউ এত কাজ করতে পারে না। এজন্য কাজ করতে গেলে মন লাগে, কাজ করতে গেলে মন লাগে, কাজ করতে গেলে নীতি লাগে, আদর্শ লাগে। ইনশাল্লাহ এই বাংলাদেশে এই চুনারঘাট মাধবপুরে ইনসাফ ভিত্তিক রাজনীতি এমন ভাবে করব যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো দূরত্ব থাকবে না, মিলেমিশে রাজনীতি করব। যারা আমাকে ভোট দিবে তারাও আমার, যারা আমাকে ভোট দিবে না তারাও আমার। আমি প্রমাণ করব ইনশাআল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতন দীপ্ত কণ্ঠে আমি এটাই প্রমাণ করতে চাই। ওমর ফারুক বলছিলেন, আমার শাসনামলে একটা কুকুর যদি ফুরাতের পানি পান না করে মারা যায় তাইলে আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি সেই উমরের চেয়ে যদি স্পৃহা নিয়ে শুধু এতটুকু বলবো, আপনারা যারা আমার পাশে আছেন এবং যারা এই সোনারঘাট মাধবপুরে বসবাস করছেন, আপনারা দরজা খুলে ঘুমাবেন। আপনাদের প্রহরী হিসাবে যেন আপনাদের ঘরে ঘরে পাশে পাশে যেন আমার প্রত্যেক টিম যেন আপনাকে পাহারা দিতে পারে। কথা বলেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালাম।